ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো আল্লাহর রহমতে? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ অধ্যায় বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন। সিপাহী বিপ্লবের কারণসমূহ বিশ্লেষণ করো। সিপাহী বিপ্লবের ঘটনা, বিস্তার ও ফলাফল সম্পর্কে মূল্যায়ন করো। আব্দুল লতিফের পরিচয়, শিক্ষা ও কর্মজীবন সম্পর্কে ব্যাখ্যা করো। মুসলমান সমাজের অগ্রগতিতে নবাব আব্দুল লতিফের উদ্যোগ ও অবদান মূল্যায়ন করো। সৈয়দ আমির আলীর পরিচিতি ও কর্মজীবন সম্পর্কে ব্যাখ্যা করো। মুসলিম সমাজের উন্নতিতে সৈয়দ আমির আলীর অবদান মূল্যায়ন করো। 1905 সালে বঙ্গভঙ্গের কারণ ও ঘটনা ব্যাখ্যা করো। 1905 সালের বঙ্গভঙ্গের কারণের ফলাফল, বঙ্গভঙ্গ রদ সম্পর্কে বিশ্লেষণ করো। দ্বি-জাতির তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করো। লাহোর প্রস্তাবের পটভূমি, ধারাসমূহ, তাৎপর্য মূল্যায়ন করো। বহু নির্বাচনী প্রশ্ন। কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। 2, কার সভাপতিত্বে জাতীয় কংগ্রেস যাত্রা শুরু করে? ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে। 3, কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হয়? 1906 সালে। 4, নিখিল ভারত মুসলিম লীগ গঠনের উদ্যোক্তা কে? নওয়াব স্যার সলিমুল্লাহ। 5, মুসলমানদের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? নিখিল ভারত মুসলিম লীগ। 6, কত সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়? 1905 সালে। 7, বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? 1911 সালে। 8, বঙ্গভঙ্গের সময় বাংলা প্রদেশের লোক সংখ্যা কত ছিল? প্রায় 7.5 কোটি। 9, বঙ্গভঙ্গ করেন কে? ব্রিটিশ বড়লাট লর্ড নাথিনিয়েল কার্জন। 10, বঙ্গভঙ্গ রক্ষার কাজ করেন কোন নেতা? নবাব সলিমুল্লাহ। 11, কর্নেল স্টুয়ার্ট বাসির কেল্লা আক্রমণ করেন কত সালে? 1831 সালের 17 নভেম্বর। 12, বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলার রাজধানী হয় কোথায়? ঢাকায়। 13, লাহোর প্রস্তাবের উত্থাপক কে? শেরে বাংলা এ কে ফজলুল হক। 14, কত সালে লাহোর প্রস্তাব উত্থাপিত হয়? 1940 সালে। 15, লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কি ছিল? সীমানা পুনর্বিন্যাস। 16, দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে? মোহাম্মদ আলী জিন্নাহ। 17, দ্বিজাতি তত্ত্বের মূল কথা কি ছিল? দ্বিজাতি তত্ত্বের মূল কথা ছিল হিন্দু মুসলিম আলাদা জাতি। 18, কে মুসলমানদের জন্য প্রথম আলাদা রাষ্ট্র গঠনের দাবি দাবি করে করে তুলেন? আল্লামা ইকবাল। 19, খেলাফত আন্দোলন কি? প্রথম যুদ্ধ পরবর্তী সময়ে তুরস্কের খলিফার মর্যাদা ও এর অখণ্ডতা রক্ষায় ভারতীয় মুসলমানরা যে আন্দোলন করে তোলে তাই খেলাফত আন্দোলন নামে পরিচিত। 20, কত সালে সর্বভারতীয় খিলাফত কমিটি গঠন করা হয়? 1919 সালের অক্টোবর মাসে। 21, সর্বভারতীয় খেলাফত কমিটির প্রথম সভার সভাপতি কে ছিলেন? এ কে শেরে বাংলা এ কে ফজলুল হক। 22, সরকারের নির্যাতনের প্রতিবাদে মহাত্মা গান্ধীর পরিচালিত অহিংস জাতীয়তাবাদী আন্দোলনের নাম কি? সত্যাগ্রহ। 23, লক্ষ্মী চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1916 সালে। 24, সেভার্স চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1920 সালে। 25, সত্যাগ্রহ কি ধরনের আন্দোলন? অহিংস জাতীয়তাবাদী আন্দোলন। 26, অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন কে? মহাত্মা গান্ধী। 27, তুরস্কে খেলাফত উচ্ছেদ করেন কে? মুস্তফা কামাল আতাতুর্ক। 28, ভারতবর্ষে ইংরেজরা কত বছর শাসন করে? 200 বছর। 29, ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয়ের নাম কি? লর্ড মাউন্টব্যাটেন। 30, অখণ্ড বাংলা প্রস্তাব প্রথম উত্থাপন করেন কে? হুসেন শহীদ সোহরাওয়ার্দী। 31, ক্রিপ্স প্রস্তাব পাশ করা হয় কত সালে? 1942 সালে। 32, ভারত স্বাধীনতা আইন পাশ হয় কত সালে?
1947 সালের 18 জুলাই। 33, ভারত স্বাধীনতা হয় কত তারিখে? 1947 সালে 15ই আগস্ট। 34, পাকিস্তান স্বাধীন হয় কত খ্রিস্টাব্দে? 1947 সালে 14ই আগস্ট। 35, স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। 36, স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী খান। সৃজনশীল প্রশ্ন। নাফিজা এবার কলেজ থেকে শিক্ষা সফরে বালিয়াটি প্রাসাদে গিয়েছিল। সেখানে গিয়ে প্রাসাদের চারিদিকে সুউচ্চ দেওয়াল দেখতে পায়। আবার দেওয়ালের বাইরের চারিদিকে খাল কেটে প্রাসাদে প্রবেশের প্রতিবন্ধকতা সৃষ্টি চিহ্ন দেখতে পায়। প্রাসাদের ভেতরে অনেকগুলো ভবন দেখেই বোঝা যায় এখানে অনেক লোক বাস করত এবং তারা জীবন উপভোগ করার জন্য অন্যরকম ব্যবস্থা গ্রহণ করেছিল। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? শেরে বাংলা একে ফজলুল হক। মোহামেডান লিটারি সোসাইটি প্রতিষ্ঠা সম্পর্কে ব্যাখ্যা করো। নবাব আব্দুল লতিফ 1863 সালে কলকাতায় মোহামেডান লিটারি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের বিস্তার এবং তাদের বিশ্বের পরিবর্তিত অবস্থা সম্পর্কে সচেতন করাই ছিল এই সংগঠনের প্রতিষ্ঠার উদ্দেশ্য। মুসলমানদের মধ্যে বিভিন্ন শিক্ষার প্রসার ঘটানো ও তাদের উপর থেকে ব্রিটিশ শাসকদের সন্দেহ ও অবিশ্বাস দূর করার ক্ষেত্রে মোহামেডান লিটারি সোসাইটি অগ্রণী ভূমিকা পালন করে। সংগঠনটি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না হলেও এর মাধ্যমে মুসলমানদের ন্যায়সঙ্গত দাবি ও আশা আকাঙ্ক্ষার কথা সবার কাছে তুলে ধরার চেষ্টা করা হতো। উদ্দীপকে বালিয়াটি প্রাসাদে প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টির মতো তিতুমিরের প্রতিরক্ষার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেছিল ব্যাখ্যা করো। সেটা তোমরা তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ, এটা খুব ভালো করে লিখবে। হ, উদ্দীপকের বালিয়াটি প্রাসাদে বসবাসকারীদের সাথে তিতুমিরের অনুচরদের পার্থক্যের মূল্যায়ন করো। এখন হচ্ছে যে এই যে বালিয়াটি প্রাসাদে আমরা জানি যে এখানে কি করা হতো, তিতুমিরের কর্ম ইয়েদের তাদের বিশ্বস্ত সহচর অনুচর ছিল, তাদেরকে এখানে থাকা খাওয়া প্রশিক্ষণ যুদ্ধাস্ত্র বিভিন্ন উপকরণ সরঞ্জাম কি করা হতো, এই বাঁশের কেল্লায় রাখা হতো। তোমরা বাঁশের কেল্লা সম্পর্কে ভালো করে লিখে দিয়েছি, ওইটা ভালো করে শিখে সুন্দরভাবে উত্তর করবে। শহরের বড় পাট ব্যবসায়ী হেমায়েতুদ্দিন যে এলাকায় মানুষ, সেই এলাকায় একসময় নেতা তেমন কোনো স্কুল কলেজ মাদ্রাসা ছিল না, ফলে এলাকার মানুষ অশিক্ষা ও কুসংস্কারে আচ্ছন্ন ছিল। পার্শ্ববর্তী এলাকায় স্কুল কলেজ থাকায় সেখানকার লোকজন যে হেমায়েতুদ্দিনের এলাকায় লোকজন সর্বক্ষেত্রে পিছিয়ে পড়তে থাকে। বিষয়টি উপলব্ধি করে হেমায়েতুদ্দিন এলাকায় একটি ডিগ্রি কলেজ, একটি হাই স্কুল, একটি গার্লস কলেজ এবং একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য তিনি অর্থ সহায়তাও করেন। হাজী মোহাম্মদ মহসিন লিখে দিয়েছি, সেখান থেকে দেখবে যে তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এখানেও 1732 খ্রিস্টাব্দে হাজী মোহাম্মদ মহসিন জন্মগ্রহণ করেন। 1732 খ্রিস্টাব্দে হাজী মোহাম্মদ মহসিন জন্মগ্রহণ করেন। অসহযোগ আন্দোলন সম্পর্কে ব্যাখ্যা করো। 1920 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন। 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক প্রণীত ভারত শাসন আইন ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়। আন্দোলন দমনের অপকৌশল হিসাবে ব্রিটিশ সরকার রাওলাট আইন 1918 খ্রিস্টাব্দে পাশ করে। এই আইনে যে কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার এবং সাক্ষ্য প্রমাণ ছাড়াই আদালতে দণ্ড দেওয়ার ক্ষমতা পুলিশকে দেওয়া হয়। বিখ্যাত আওলাট আইনের প্রতিবাদ স্বরূপ 1919 সালের 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রায় 10,000 লোকের এই সমাবেশকে পণ্ড করার জন্য পাঞ্জাবের মুখ্য প্রশাসক জেনারেল ডায়ারের নির্দেশে সেনাবাহিনী নির্বিচারে গুলি চালালে সরকারি হিসাব অনুযায়ী 379 জন নিহত, প্রায় 1200 জন আহত হয়। এদের অধিকাংশই ছিলেন মুসলমান। এই হত্যাকাণ্ডের পর মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সকল ক্ষেত্রে অসহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করে, যা ইতিহাসে অসহযোগ আন্দোলন নামে পরিচিত। উদ্দীপকে হেমায়েতুদ্দিন এলাকার জনসাধারণের সাথে ইংরেজদের ভারতের কোন জাতির সামঞ্জস্য দেখা যায় ব্যাখ্যা করো।
কারণ আমরা জানি যে এই যে হেমায়তুদ্দিন এলাকার লোকের সাথে আর ইংরেজদের সাথে মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের যারা জাতি ছিল তারা ইংরেজরা কি করতো ভারতে তাদের এই ইংরেজ জাতি যে ভারতে আসলো, ইংরেজরা কাদের উপরে ভারতে কোন জাতির উপর অত্যাচার করা শুরু করলো? সেটা হলো হিন্দু মুসলমান, এবং সর্বক্ষেত্রে তাদেরকে পিছিয়ে রাখার ব্যবস্থা করা হলো। এই যে তোমরা মোহাম্মদ মহসিনের ইটা পড়বে যে কোন ক্ষেত্রে তাদেরকে করা হয়েছে, সেটা দেখলে এর উত্তর তোমরা ঠিকভাবে পেয়ে যাবে। ব্যাখ্যা করো। হ, শিক্ষা বিস্তারে জনাব হেমায়েতুদ্দিনের দৃষ্টিভঙ্গি হাজী মোহাম্মদ মহসিনের কর্মকাণ্ডের আলোকে মূল্যায়ন করো। হাজী মোহাম্মদ মহসিনের কর্মকাণ্ড আমি তোমাদের পড়িয়েছি, এটা হলো তার প্রশ্নের উত্তর, ওখান থেকে নিয়ে সুন্দর করে গুছিয়ে লিখবে। মিস, 13 থেকে 18 পর্যন্ত প্রশ্নগুলো আরেকটু দেখান। 13 থেকে না? দাঁড়ান, প্রথম থেকে দেখাচ্ছি। ঠিক আছে? জি মিস। সিপাহী বিপ্লবের কারণসমূহ বিশ্লেষণ করো। রাজনৈতিক কারণ 1, 2 অর্থনৈতিক কারণ, 2 হলো অর্থনৈতিক কারণের এইগুলো পয়েন্ট। ক, লাখেরা সম্পত্তি বাজেয়াপ্ত। খ, কোম্পানির ভূমি সম্পর্কে নীতি। ঘ, কৃষক সম্প্রদায়ের ক্ষতি। হ, সিপাহীদের আর্থিক দুরবস্থা। দেশীয় শিল্পের অপমৃত্যু। এগুলো অর্থনৈতিক কারণের পয়েন্ট। 3, সামাজিক কারণ। 4, ধর্মীয় কারণ। 5, সামরিক কারণ। 6, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। 1857 সালের সংগ্রাম ভারতবর্ষের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 100 বছরের অপশাসন। এটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত বছর শাসন করলো বাংলা এবং ভারতবর্ষ? 100 বছরের অপশাসন, জুলুম, নির্যাতন, ধর্মীয় অনুভূতিকে আঘাত প্রভৃতির বিরুদ্ধে এ ছিল এক মহাবিদ্রোহ। 1757 সালে 23শে জুন ঐতিহাসিক পলাশী যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর 100 বছরের মধ্যে ভারতীয় উপমহাদেশে ইংরেজদের সর্বময় প্রভুত্ব ও শাসন প্রতিষ্ঠিত হয়। কারণ ইংরেজ বণিকরা ভারতবর্ষে বাণিজ্য করতে এলেও কালক্রমে তাদের বাণিজ্যে তুলাদণ্ড শাসনের রাজদণ্ডে পরিণত হয়। ইংরেজরা মুঘল শাসকদের কাছ থেকে ভারতের ক্ষমতা কেড়ে নিয়েছিল বলে ভারতের এবং বাংলার মুসলমানদের মনের মধ্যে ক্ষোভের আগুন ছিল। এমন প্রেক্ষাপটে ভারতীয়দের মধ্যে প্রতিরোধের জাতীয় চেতনা দানা বাঁধতে থাকে। মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের প্রথম বহিঃপ্রকাশ ঘটায় ওহাবি ও জেহাদি আন্দোলনের মধ্য দিয়ে। 1857 থেকে 1858 সালে সিপাহী বিদ্রোহ ছিল সর্বভারতীয় আন্দোলন। এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সিপাহীরাই এই সংগ্রাম ও বিদ্রোহে অংশ নেয়। সিপাহী জনতার এই মহাবিদ্রোহ ভারতবর্ষের চূড়ান্ত স্বাধীনতা সংগ্রামের পটভূমি তৈরি করেছিল। নিচে 1727 সালে সিপাহী বিপ্লবের কারণগুলো ব্যাখ্যা করা হলো। রাজনৈতিক কারণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী নীতি এই মহাবিদ্রোহের প্রধান রাজনৈতিক কারণ ছিল। 1848 থেকে 1856 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি সত্ত্ব বিরূপ নীতি প্রণয়ন করেন। এই যে 1848 নিচে আর 1856 নিচে দাগ দিবে, আর এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ডালহৌসি, নিচে আন্ডারলাইন করবে। আর তিনি কি নীতি প্রণয়ন করেন?
সত্য বিলোপ নীতি, এটা নিচে এই সত্য বিলোপ নীতি তোমাদের অনুধাবন এবং সৃজনশীল প্রশ্ন থাকে। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতির কারণে সাতারা, নাগরপুর, ঝাঁসি, সম্বলপুর প্রভৃতি রাজ্যের স্বাধীনতা হরণ করে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। সত্য বিলোপ নীতি অনুযায়ী দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকার হতে পারত না। এই নীতি প্রয়োগ করে কর্ণাটের নবাবের ব্যয়ভার এবং পেশোয়ারের নানা সাহেবের ভাতা বন্ধ করে দেওয়া হয়। একে একে হিন্দু ও মুসলিম রাজ্য বিলোপ, উপাধি লোপ, বৃত্তি লোপ এবং ভারতীয়দের বিশেষ করে মুসলমানদের উচ্চ রাজপথ থেকে বিতাড়ন ইত্যাদি কার্যকলাপ ভারতীয়দের মনে ক্ষোভের সঞ্চার করে। দেশীয় রাজা, সিপাহী, জনসাধারণ ইংরেজের এই সর্বনাশা অপতৎপরতা থেকে মুক্তির পথ খুঁজছিল। এছাড়া ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ও পেশোয়ারের নানা সাহেব প্রত্যক্ষভাবে এই সিপাহী বিপ্লবের সংগ্রামে অংশগ্রহণ করেন। তাহলে সিপাহী বিপ্লবের সংগ্রামে কোন 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 মহিলা অংশগ্রহণ করেছিল? রানী ঝাঁসির রানী লক্ষ্মী দেবী আর পেশোয়ারের নানা সাহেব। আর সত্য বিলোপ নীতির মূল নীতি ছিল যে দত্তপুত্র কি করতে পারবে না, সম্পত্তি অধিকার হতে পারবে না। এটা নিচে আন্ডারলাইন করবে। আর কি কি ভাতা বন্ধ করে দেওয়া হয় সেটা হলো যে তোমার রাজ্য বিলোপ, উপাধি বিলোপ, বৃত্তি বিলোপ ইত্যাদি ভাতা কি করা হয়, বন্ধ করে দেয়। এবং নানা সাহেবের এবং কর্ণাটের নবাবেরও ভাতা বন্ধ করে দেয়। এটা একটু আন্ডারলাইন করবে। অর্থনৈতিক কারণ, লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত। নবাবী আমলে এদেশে ধনে ধান্যে পূর্ণ এবং কৃষি ও শিল্পে সমৃদ্ধ ছিল। বাদশাহী আমলে মুসলমান শাসক এবং নবাব প্রদত্ত যে সমস্ত লাখেরাজ ভূসম্পত্তি ভোগ করত, ইংরেজরা বাজেয়াপ্ত আইন পাশ করে সেসব লাখেরাজ জমি জায়গা কেড়ে নেয়। বাংলাতে 50,000 লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। তাহলে বাংলাতে কত লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়? 50,000। এর নিচে আন্ডারলাইন করবে। এখানে কি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল? প্রশ্ন থাকে যে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, এটা আন্ডারলাইন করবে। কোম্পানির ভূমি সম্পর্কীয় নীতি। কোম্পানির ভূমি সম্পর্কীয় নীতির ফলে বহু জমিদার, তালুকদার, কৃষকরা সম্পত্তির মালিকানা সত্ত্ব প্রমাণ করতে না পারায় সম্পত্তি ও সামাজিক মর্যাদা হারায়। এছাড়া খাজনার পরিমাণ 400 হতে বৃদ্ধি করে 500 টাকায় করা হলে ভারতের অর্থনীতির দুর্দশা বেড়ে যায়। কোম্পানি কত টাকা থেকে খাজনা বৃদ্ধি করলো? 500 টাকা থেকে 400 টাকা থেকে 500 টাকা। এটি নিচে আন্ডারলাইন করবে। কৃষক সম্প্রদায়ের ক্ষতি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদার শ্রেণী হলো জমির মালিক আর কৃষক সম্প্রদায় বিশালভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হলো। সিপাহীদের আর্থিক দুরবস্থা। সিপাহী ও দেশীয় কর্মচারীদের জন্য মোট ব্যয় করা হতো 23 লক্ষ করা হতো 18 লক্ষ পাউন্ড। অথচ ইউরোপীয় সৈনিক ও কর্মচারীদের পশ্চাতে 56 লক্ষ টাকা ব্যয় করা হতো। তাহলে দেশীয় সিপাহীদের পিছনে কত লক্ষ টাকা ব্যয় করা হতো? 18 লক্ষ পাউন্ড। এটা আন্ডারলাইন করবে। আর ইউরোপীয় কর্মচারী ও সৈনিকদের পিছনে ব্যয় করা হতো 56 লক্ষ টাকা। এটা ব্যয় করবে। অর্থনৈতিক বৈষম্য সিপাহীদের মনে যেমন আর্থিক দুরবস্থার কারণ হয়েছিল, তেমনি তাদের মনে বিদ্বেষ জাগিয়ে তুলেছিল। সামাজিক কারণ, ঔপনিবেশিক ভারতে দেশীয় সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করত। ইংরেজ সৈন্যরা সর্বোচ্চ সুবিধা ভোগ করার পরও ভারতীয় সহকর্মী এবং সিপাহীদের সাথে দুর্ব্যবহার করত। ব্রিটিশ সামরিক কর্মচারীদের ব্যভিচার, অনেক নারী নিয়ে হারেম গঠন, মদ্যপান ইত্যাদি সমাজবিরোধী অনৈতিক কর্মকাণ্ড সিপাহীদের মনে ক্ষোভের সঞ্চার করেছিল। ধর্মীয় কারণ, ঊনবিংশ শতাব্দীতে খ্রিস্টান মিশনারি ও পাদ্রীরা প্রকাশ্য বাজার, স্কুল, হাসপাতাল অর্থাৎ রাজ্যে সর্বত্র খ্রিস্ট ধর্ম প্রচার করে। জেলখানায় খ্রিস্ট ধর্ম গ্রহণের বিনিময়ে মুক্তিদান, গরিব, এতিম এবং দুস্থদের অর্থদানের মাধ্যমে এবং পুনর্বাসনের নামে ধর্মান্তকরণ করা হতো। হিন্দু ও মুসলমানদের প্রকাশ্যে নানা বিদ্রূপ করত এবং হিন্দু মন্দির ও মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপরেও অতিরিক্ত কর আরোপ করে। 1850 সালে আইন পাশ করে ধর্মান্তরকারীদের সম্পত্তি লাভ করার অধিকার প্রদান করে। এই যে এই লাইনটা আন্ডারলাইন করো। 1850 সালে আইন পাশ করে ধর্মান্তরকারীদের সম্পত্তি লাভ করার অধিকার প্রদান করে। সামরিক কারণ,
ভারতীয় সিপাহীদের পেশাগত ক্ষোভ ও অসন্তোষ 1857 সালে সিপাহী বিপ্লবের ও সংগ্রামের প্রধান কারণ ছিল। 1856 সালে লর্ড ক্যানিং নতুন আইন পাশ করে যে দেশীয় সিপাহীদের সমুদ্র পাড়ি দিয়ে প্রয়োজনে দূরদেশে যেতে হবে, হিন্দু সিপাহীরা এই আইনকে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে মনে করত, কারণ হিন্দু ধর্মে সাগর পাড়ি দেওয়া নিষিদ্ধ ছিল। এই প্যারাটা খুব ভালো করে শিখবে, এতে উদ্দীপক এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়। সিপাহী বিপ্লবের ঘটনা বিস্তার ও ফলাফল সম্পর্কে মূল্যায়ন। 1857 সালের 29শে মার্চ কলকাতার কাছাকাছি দমদম ও ব্যারাকপুর সেনানিবাসে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়। এই যে কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ শুরু হলো? 1857 সালে 29শে মার্চ। এটা আন্ডারলাইন করবে। কোথায় কোথায়? কলকাতার কাছাকাছি দমদম এবং মূলত ব্যারাকপুরে। কার নেতৃত্বে? সেনা একজন সেনা সৈনিক মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। এটি দাগ দিবে। ক্রমে এই বিদ্রোহ ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট, কুমিল্লা, পাবনা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, মিরাট, দিল্লি, বেরুলি, ফতেহপুর, কানপুর, বুন্দেলখণ্ড, রুহিলাখণ্ড, এলাহাবাদ, অযোধ্যা, কলকাতা, বিহার প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিদ্রোহী সিপাহীরা দিল্লি দখল করে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের বাদশাহ বলে ঘোষণা করেন। এই যুদ্ধে অংশগ্রহণ করেন কানপুরের নানা সাহেব, ঝাঁঝি রানী লক্ষ্মীবাই, অযোধ্যার বেগম হজরত মহল, অযোধ্যার মৌলভী আহমদ উল্লাহ, বিহারের কুমার সিংহ, রোহিলাখণ্ডের হাফিজ। কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন স্বয়ং মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। বিভিন্ন স্থানে ভারতীয় সিপাহীরাও যুদ্ধরত। সিপাহী নেতারা যুদ্ধ করে এবং প্রাণপণে যুদ্ধ করে তারা লড়াই করে পরাজিত হন। ইংরেজরা এই সংগ্রামের সাথে জড়িত বেশিরভাগ যুদ্ধে শহীদ হন এবং তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে ইংরেজ শাসকরা। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহকে রেঙ্গুনে বর্তমান মায়ানমারে নির্বাসন দেওয়া হয়। ফলে অকথ্য ও বীভৎস নির্যাতনের মধ্য দিয়ে শেষ হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ সিপাহী বিপ্লব। সিপাহী বিপ্লবের ফলাফল। 1857 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হলেও পরবর্তীকালে সকল সংগ্রামের উৎস হিসেবেও কাজ করেছে। এই সংগ্রামের ফলে কোম্পানির শাসনের অবসান ঘটে। ভারত সরাসরি ইংরেজ কোম্পানির অধীনে চলে যায়। 1858 সালের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে সত্ত্ববিলোপ নীতি এবং এর সাথে যুক্ত অন্যান্য নিয়ম বাতিল করা হয়। ঘোষণাপত্রের যোগ্যতা অনুযায়ী ভারতীয়দের চাকুরি প্রদান এবং ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা সহ যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। সিপাহী বিদ্রোহের ফলে মুঘল সাম্রাজ্যের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয় এবং এই নিষ্ঠুরতার ফলে শাসক ও শোষিতদের মধ্যে জাতিগত বিদ্বেষ ও পারস্পরিক বৈরিতার সৃষ্টি হয়। ইন্দো ইউরোপীয় সভ্যতার যে আদর্শ এ যাবৎ গড়ে উঠেছিল তা ক্রমে লোপ পেতে থাকে। আব্দুল লতিফের পরিচয়, শিক্ষা ও কর্মজীবন সম্পর্কে ব্যাখ্যা। আব্দুল লতিফ 1828 থেকে 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত। নবাব আব্দুল লতিফ ছিলেন ঊনবিংশ শতকে বাংলার মুসলমান সমাজের জাগরণের অগ্রদূত। নবাব আব্দুল লতিফ 1828 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার রাজাপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী ফকির মাহমুদ ছিলেন কলকাতা সদর দিওয়ানি আদালতের একজন আইনজীবী। কলকাতা মাদ্রাসায় উচ্চশিক্ষা লাভের পর আব্দুল লতিফ প্রথমে ঢাকার প্রথম স্কুল ঢাকা কলেজিয়েট স্কুলে প্রতিষ্ঠাকাল 1335 খ্রিস্টাব্দে শিক্ষকতা শুরু করেন। এটা আন্ডারলাইন করবে যে ঢাকার প্রথম স্কুল কোনটি? ঢাকা কলেজিয়েট স্কুল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত? 1835 খ্রিস্টাব্দে। এটা নিচে আন্ডারলাইন করবে। 1848 খ্রিস্টাব্দে তিনি কলকাতা মাদ্রাসার অ্যাংলো অ্যারাবিক বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। 1849 খ্রিস্টাব্দে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। এগুলো আন্ডারলাইন করবে প্রতিটা লাইন। পরবর্তীকালে প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট পদে উন্নতি লাভ করেন। এটা নিচে আন্ডারলাইন করবে। 1884 সালে বিশেষ পেনশন সুবিধা সহ সরকারি চাকুরি থেকে আব্দুল লতিফ অবসর গ্রহণ করেন। আব্দুল লতিফ আয়কর কমিশনের এবং কলকাতা পৌর কর্তৃপক্ষের শান্তিপাল বা জাস্টিস অফ পিস হিসাবেও দায়িত্ব পালন করেন। এই জাস্টিস অফ পিস হিসাবে কে দায়িত্ব পালন করেন? এটার উত্তর হচ্ছে আব্দুল লতিফ। এটা নিচে আন্ডারলাইন করবে। নিজের ধর্মের মানুষের অগ্রগতির জন্য প্রচেষ্টা
সরকারি প্রশাসনিক কাজে নিষ্ঠা ও দক্ষতা এবং জনহিতকর কাজের স্বীকৃতি স্বরূপ 1862 সালে ইংরেজ সরকার তাকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত করেন। এটা নিচে আন্ডারলাইন করবে। মুসলমানদের মধ্যে তিনি প্রথম এই গৌরবের অধিকারী। এটা নিচে আন্ডারলাইন করবে। ইংরেজ শাসকদের প্রতি আনুগত্য এবং মুসলমান সমাজের জন্য অবদানের স্বীকৃতি হিসাবে 1877 সালে ইংরেজ সরকার তাকে খান বাহাদুর, 1880 সালে নবাব এবং 1883 সালে সিআই ও 1887 সালে উচ্চতর সম্মান নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করে। এগুলো প্রতিটা লাইনে করবে, পদবিগুলো শিখবে, সালগুলো শিখবে, কাকে করা হয়েছিল, নবাব আব্দুল লতিফকে। মুসলমান সমাজের অগ্রগতিতে নবাব আব্দুল লতিফের গৃহীত উদ্যোগ অবদান মূল্যায়ন করো। আব্দুল লতিফ ইংরেজ রাজশক্তির ছত্রছায়ায় থেকেই রাজনৈতিক ও আর্থ সামাজিক ক্ষেত্রে চরমভাবে অধঃপতিত বাংলার মুসলমান সমাজকে উন্নতি ও প্রগতির সাথে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করেছেন। নীলকরদের হাত থেকে কৃষকদের মুক্তি। আব্দুল লতিফ খুলনা সাতক্ষীরা ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালে সেখানকার দরিদ্র মুসলিম চাষীদের উপর ইংরেজ নীলকরদের অত্যাচার ও নির্যাতন দেখে ইংরেজ সরকারকে এই বিষয়টি অবহিত করে এবং প্রতিকারের প্রার্থনা করেন। 1860 সালে সরকার নীল কমিশন গঠন করার পিছনে নবাব আব্দুল লতিফের চেষ্টার বড় অবদান রয়েছে। তিনি কোথাকার ম্যাজিস্ট্রেট ছিলেন? খুলনা সাতক্ষীরার। এটা নিচে ডেপুটি ম্যাজিস্ট্রেট, এটা নিচে আন্ডারলাইন করবে। আর তার প্রচেষ্টায় ইংরেজ সরকার কি কমিটি গঠন করে? 1860 সালে নীল কমিশন গঠন। এটা নিচে আন্ডারলাইন করবে। মোহামেডান লিটারি সোসাইটি প্রতিষ্ঠা। নবাব আব্দুল লতিফ 1863 সালে কলকাতায় মোহামেডান লিটারি সোসাইটি অর্থাৎ মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা ও জ্ঞান বিজ্ঞান বিস্তার এবং বিশ্বের পরিবর্তিত অবস্থা সম্পর্কে সচেতন করাই ছিল এই সংগঠনের প্রতিষ্ঠার উদ্দেশ্য। মুসলমানদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো ও তাদের উপর থেকে ইংরেজ শাসকদের সন্দেহ বিশ্বাস দূর করার ক্ষেত্রে মোহামেডান লিটারি সোসাইটি অগ্রণী ভূমিকা পালন করে। সংগঠনটি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না হলেও এর মাধ্যমে মুসলমানদের ন্যায়সঙ্গত দাবি ও আশা-আকাঙ্ক্ষার কথা সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়। তবে মোহামেডান লিটারি সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1863 সালে। কে প্রতিষ্ঠা করেন? নবাব আব্দুল লতিফ। আর এটা এক কথা মোহামেডান লিটারি সোসাইটির আরেকটা আমরা কি অর্থে বুঝি, সেটা হলো মুসলিম সাহিত্য সমাজ। এটা নিচেও আন্ডারলাইন করবে। এটা মুসলমানদের শিক্ষা প্রসার ঘটানোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার উদ্দেশ্য বা লক্ষ্য। মুসলমানদের মধ্যে ইংরেজ আনুগত্য সৃষ্টি। ভারতবর্ষে মুসলমানদের জেহাদ আন্দোলন এবং 1857 সালে স্বাধীনতা সংগ্রাম, সিপাহী বিদ্রোহ ইত্যাদি কারণে ইংরেজরা মুসলমানদের সন্দেহ ও অবিশ্বাস করত। এজন্য তারা মুসলমানদের প্রতি অবহেলা করতে থাকে এবং মুসলমান সম্প্রদায় বিভিন্ন বিষয়ে বঞ্চিত হতে থাকে। এটা উপলব্ধি করে নিজের স্বার্থেই মুসলমানদের মধ্যে ইংরেজ শাসকদের প্রতি আনুগত্য সৃষ্টি করা প্রয়োজন। এ কারণে আব্দুল লতিফ মুসলমানদের ইংরেজ বিদ্বেষী মনোভাব পরিহার করে তাদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করার জন্য নানা রকমের উদ্বুদ্ধীকরণ কর্মসূচি গ্রহণ করেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় মুসলমানদের মধ্যে ইংরেজ বিরোধিতার মনোভাব কমে আসে। ফলে ইংরেজ সরকার মুসলমানদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে। মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার প্রসার। বাংলার মুসলমানদের মধ্যে শিক্ষা, বিশেষ করে আধুনিক পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান অসামান্য। বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নবাব আব্দুল লতিফ 1853 সালে মুসলমান ছাত্রদের পক্ষে ইংরেজি শিক্ষা সুফল, এই যে মুসলমানের উপরে ইনভার্টেড কমা দিবে আর শিক্ষা সুফলের উপরে ইনভার্টেড কমা শেষ করবে, কি শিরোনামে এক প্রবন্ধ প্রতিযোগিতার আহ্বান করেন। তার প্রচেষ্টায় সরকার মুসলমান শিক্ষার্থীদের জন্য কলকাতা মাদ্রাসায় অ্যাংলো ফরাসি বিভাগ খুলে এবং উর্দু ও বাংলা ভাষায় শিক্ষা ব্যবস্থা করে।
হুগলি মাদ্রাসায় অ্যাংলো ফার্সি বিভাগ চালুর পেছনেও নবাব আব্দুল লতিফের মুখ্য ভূমিকা পালন করে। তার দাবি ও চেষ্টাতে হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হয়, ফলে ওই শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান ছাত্রদের আধুনিক শিক্ষার সুযোগ তৈরি হয়। তিনি 1853 সালে মুসলমান ছাত্রের পক্ষে কি শিরোনামে প্রবন্ধ প্রতিযোগিতা করেন সেটার নিচে আন্ডারলাইন করবে। মহসিন ফান্ডের যথাযথ ব্যবহার নিশ্চিত করেন, আরেকটা পয়েন্ট। হুগলির শিক্ষাব্রতী ও মানবদরদী হাজী মোহাম্মদ মহসিন জনকল্যাণ এবং বিশেষ করে মুসলমানদের শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে তার সকল সম্পদ ওয়াকফ করে দেন। হাজী মহসিনের দানকৃত অর্থে মহসিন ফান্ড গঠন করে এর দ্বারা হুগলি ছাড়াও বাংলার অন্যান্য স্থানে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। নবাব আব্দুল লতিফের আন্তরিক প্রচেষ্টায় সরকার 1873 সালে হুগলি কলেজকে সরকারি করে সরকার মহসিন ফান্ডের অর্থে এই কলেজ দরিদ্র মুসলমানদের ছাত্রদের বৃত্তিরও ব্যবস্থা করে। সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে খ্যাতিমান লেখক। তিনি ছিলেন ভারতের মুসলমানদের স্বার্থ সংরক্ষণ, বিশেষ করে বাংলার মুসলমানদের নবজাগরণের অন্যতম অগ্রদূত। সৈয়দ আমির আলীর পরিচিতি ও কর্মজীবন সম্পর্কে ব্যাখ্যা। সৈয়দ আমির আলী 1849 সালে পশ্চিমবঙ্গের হুগলির এক সম্ভ্রান্ত শিয়া মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ সাদাত আলী। বাল্যকাল থেকেই আমির আলী অসাধারণ মেধাবী ছিলেন। তিনি 1868 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স এম.এ পাশ করেন এবং 1869 সালে বিএল ডিগ্রি লাভ করেন, অর্থাৎ আইন ডিগ্রি লাভ করেন। সৈয়দ আমির আলী ইংল্যান্ডে গিয়ে 1873 সালে ব্যারিস্টারি পাশ করেন। এরপর দেশে ফিরে এসে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। কর্মজীবনে তিনি প্রেসিডেন্সি কলেজে আইনের অধ্যাপক, প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে টেগার অধ্যাপক হিসাবেও দায়িত্ব পালন করেন। সৈয়দ আমির আলী 904 সালে অবসর গ্রহণের পর ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং 1928 সালে সেখানেই মৃত্যুবরণ করেন। মুসলিম সমাজের উন্নতিতে সৈয়দ আলীর অবদান মূল্যায়ন। সৈয়দ আমির আলী ছিলেন একজন দূরদর্শী চিন্তাবিদ ও সমাজ সংস্কারক। বঙ্গ ভারতের মুসলমানদের প্রায় সব ক্ষেত্রেই পশ্চাৎপদতার পটভূমিতে তার জাগরণের জন্য নবাব আব্দুল লতিফ ও সৈয়দ আহমদ খানের মতো তিনিও মুসলমানদের পাশ্চাত্য শিক্ষা গ্রহণ ও ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতা নিতে বিশ্বাসী ছিলেন। সৈয়দ আমির আলী মনে করতেন পাশ্চাত্য শিক্ষা গ্রহণ না করলে এবং রাজনৈতিকভাবে সংগঠিত না হলে ভারতের মুসলমানদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। সেন্টার ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা। মুসলমান সমাজের অগ্রগতির জন্য কাজ করতে সৈয়দ আমির আলী 1877 সালে কলকাতায় ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এটা নিচে আন্ডারলাইন করবে কত সালে প্রতিষ্ঠা হলো, 1877 সালে। ভারতের বিভিন্ন প্রদেশে এর শাখা প্রতিষ্ঠিত হয়। 1833 সালে কেন্দ্রীয় সংগঠনটির নাম করা হয় সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। এটি ছিল ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক সংগঠন। তাহলে ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি? সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা। এই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ছিল: 1. মুসলমান সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক চেতনার সঞ্চার ও তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা। 2. মুসলমানদের নৈতিক উন্নতি সাধন। 3. নিয়মতান্ত্রিক উপায়ে মুসলমানদের ন্যায্য দাবি দেওয়া সরকারের কাছে পেশ করা। 4. ভারতের হিন্দু মুসলমানদের মধ্যে মৈত্রী ও সম্প্রীতি সৃষ্টি করা ইত্যাদি। অ্যাসোসিয়েশনের কার্যাবলী: শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মুসলমানদের সুযোগ সুবিধা আদায়ের জন্য সৈয়দ আমির আলী তার অ্যাসোসিয়েশনের মাধ্যমে সর্বাত্মক চেষ্টা করেন। 1881 সালে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহসিন ফান্ডের টাকায় কলকাতা একটি কলেজ ও মুসলমান ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস নির্মাণের দাবি করা হয়। 1882 সালে ভারতের শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন গঠন করা হয়। আমির আলী এই কমিশনের কাছে মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য ছাত্র বেতন হ্রাস, মুসলিম এলাকায় মুসলিম শিক্ষক ও পরিদর্শক নিয়োগ এবং আরবি ফার্সি শিক্ষার ব্যবস্থা করার প্রস্তাব দেন। তিনি কলকাতা মাদ্রাসায় উচ্চমানের ইংরেজি শিক্ষার চালুও দাবি করেন। 1882 সালে লর্ড রিপনের কাছে প্রদত্ত এক স্মারকলিপিতে আমির আলী মুসলমানদের চাকরির বিশেষ ব্যবস্থা, বিচার বিভাগে মুসলমানদের নিয়োগ এবং
বিহার আদালতে স্থানীয় মুসলমান ব্যবহৃত উর্দু ভাষা প্রচলনের দাবি করেন। তাছাড়া তিনি কারিগরি ও মেডিকেল কলেজ শিক্ষা মুসলমানদের ছাত্রদের বৃত্তির ব্যবস্থা করেন ইংরেজ সরকারের কাছ থেকে। পরিশেষে বলা যায় সৈয়দ আমির আলী ছিলেন ভারতের ঊনবিংশ শতকে মুসলিম রেনেসাঁর অগ্রদূত। 1906 সালে ভারতে মুসলমানদের স্বতন্ত্র রাজনৈতিক দল মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। সৈয়দ আমির আলী 1908 সালে লন্ডনে মুসলিম লীগের একটি শাখা প্রতিষ্ঠা করেন। 1905 সালের বঙ্গভঙ্গের কারণ ও ঘটনা। ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ও রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1905 সালের 16 অক্টোবর ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড ন্যাথানিয়েল কার্জন তৎকালীন বঙ্গে প্রেসিডেন্সিকে ভাগ করে দুইটি নতুন প্রদেশ গঠন করেন। ভারতের ইতিহাসে এটি বঙ্গভঙ্গ নামে পরিচিত। কত খ্রিস্টাব্দে 1905 সালে 16 অক্টোবর এর নিচে আন্ডারলাইন কে করলো? লর্ড ন্যাথানিয়েল কার্জন। এটা নিচে আন্ডারলাইন করবে। তিনি কি করলেন? দুইটা প্রদেশকে আলাদা করলেন। এটাই হচ্ছে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গের কারণ, প্রশাসনিক কারণ। ভাইস লর্ড কার্জন এবং মেকেলে রিজলে গডলে প্রমুখ ব্রিটিশ কর্মকর্তার ভাষ্যমতে মূলত প্রশাসনিক কারণেই বঙ্গভঙ্গ করা হয়েছিল। তাদের যুক্তি, বাংলা ছিল ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ প্রদেশ। বিভক্তির আগে বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত বেঙ্গল প্রেসিডেন্সির আয়তন ছিল 1,89,000 বর্গমাইল। লোকসংখ্যা ছিল প্রায় 7 কোটি। যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা বেহাল প্রভৃতির কারণে একজন গভর্নরের পক্ষে এই বিশাল প্রদেশের শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব ছিল না। তাই প্রশাসনিক সুবিধার্থে জন্যই বঙ্গপ্রদেশের বিভক্তির উদ্যোগ নিয়েছিলেন বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। আর্থ-সামাজিক কারণ। 1905 সালে বঙ্গভঙ্গের পিছনে আর্থ-সামাজিক কারণও ছিল বলে অনেক অনেক ঐতিহাসিক মনে করেন। পশ্চিমবঙ্গের অবস্থিত মহানগরী কলকাতা ছিল অবিভক্ত বাংলার প্রাণকেন্দ্র। কলকাতায় ছিল ব্রিটিশ ভারতের তৎকালীন রাজধানী। এই কারণে বাংলা তথা ভারতের বড় ব্যবসা-বাণিজ্য শিল্প সেখানেই বিশেষভাবে গড়ে ওঠে। পক্ষান্তরে নদ-নদী, খাল-বিলে পরিপূর্ণ পূর্ববঙ্গে প্রত্যন্ত অঞ্চল হিসেবে অবহেলিত হতে থাকে। পাট মূলত পূর্ববঙ্গে উৎপন্ন হলেও পাটকলগুলো প্রত্যন্ত গড়ে উঠেছিল কলকাতায়। কলকাতা দেশের রাজধানী হয়, তা ছিল রাজনীতির প্রাণকেন্দ্র। শিক্ষার বিভিন্ন সরকারি ব্যবসা-বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রেও তাদের কবজায় ছিল। এইসব ক্ষেত্রে মুসলমানরা নিতান্তই পশ্চাৎপদ হয়ে পড়েছিল। কলকাতাকে কেন্দ্র করে বাংলার সকল প্রকার আর্থ-সামাজিক ও প্রশাসনিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হতো। এসব কারণে কলকাতা তথা পশ্চিমবাংলা ক্রমশ উন্নত হতে থাকে এবং পূর্ব বাংলার অবনতি ঘটতে থাকে। সেই জন্য ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত নেন। রাজনৈতিক কারণ। ব্রিটিশদের পক্ষ থেকে বঙ্গভঙ্গের পিছনে প্রশাসনিক প্রয়োজন এবং পূর্ব বাংলার আর্থ-সামাজিক উন্নয়নের কথা বলা হলেও এর পিছনে তাদের রাজনৈতিক উদ্দেশ্যই প্রধান ছিল বলে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন। তাদের মতে বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ সরকারের কুখ্যাত ভাগ করো ও শাসন করো, ডিভাইড অ্যান্ড রোল পলিসি নীতির বহিঃপ্রকাশ। তারা মনে করেন ব্রিটিশ শাসকরা বাংলাকে বিভক্ত করে বাঙালি জাতির ঐক্য ও সংহতি বিনষ্ট করে তাদের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করেছিল। এখন এই যে এই পয়েন্টটা তোমরা খুব ভালো করে শিখবে, যে রাজনৈতিক পয়েন্টটা, সেটা হলো যে কি, ভাগ করো শাসন করো, ডিভাইড এন্ড রোল পলিসি তোমাদের কি থাকে, সৃজনশীল এবং অনুধাবনমূলক প্রশ্ন থাকে। বঙ্গভঙ্গের ফলাফল ও রদ সম্পর্কে বিশ্লেষণ। বঙ্গভঙ্গের ফলাফল ছিল সুদূর প্রসারী। পূর্বে বাংলায় সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের কাছে বঙ্গভঙ্গ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। বাংলা প্রদেশ বিভক্ত হওয়ার ফলে পূর্ববঙ্গ নতুন প্রদেশের অন্তর্ভুক্ত হয়। এই অঞ্চলের বৃহত্তম নগরী ঢাকা হয় প্রদেশের প্রশাসনিক কেন্দ্র। পূর্ব বাংলা ও আসাম অঞ্চলের মুসলমান সম্প্রদায়ের সমাজ ও রাজনীতিতে প্রাঞ্চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয়। অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়ে ঢাকায় অর্থাৎ বাংলায়। নতুন প্রবেশের প্রশাসনে দেখা দেয় নতুন প্রাণশক্তি ও উদ্দীপনা। ঢাকায় নতুন নতুন সুরম্য অট্টালিকা, হাইকোর্ট, সেক্রেটারিয়েট, আইন পরিষদ ভবন সহ বিভিন্ন ইমারত নির্মিত হতে থাকে। শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি ঘটে, যা মুসলিম মধ্যবিত্ত সমাজের বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জেগে ওঠে। বঙ্গের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে একটি পত্রিকায় নতুন প্রদেশ সৃষ্টির কারণে 8টি সুবিধার কথা বলা হয়। 1. ঢাকা নগরের পুনর্জন্ম ও চট্টগ্রামে বন্দরের